দেখো, কালকে রাতে শুতে যাওয়ার সময় মা বলছিল একটু বাড়িতে বিরিয়ানি বানা। তাই আজ সকালে ওয়ার্কআউটটা একটু বেশি করে করছিলাম, কারণ কারণ মেনুতে বিরিয়ানি আছে, তাই খাওয়া দাওয়াতে কোনো রকম আজকে কম্প্রোমাইজ করা যাবে না। দেখো, পারফেক্ট বিরিয়ানির রেসিপি কি আমার কিন্তু জানা নেই। তুমি যদি এখন আরসালানে গিয়ে বিরিয়ানি খাও সেটা ভালো লাগবে, তার রেসিপি আলাদা। তুমি যদি আমিনিয়াতে গিয়ে এখন বিরিয়ানি খাও তার রেসিপি আলাদা, সেটাও ভালো লাগবে। তুমি যদি সিরাজে গিয়ে বিরিয়ানি খাও তার রেসিপি আলাদা, সেটাও ভালো লাগবে। আবার তুমি ব্যারাকপুর মধ্যগ্রামের ডি বাপি উজ্জ্বলদা দাদা বৌদির বিরিয়ানি যদি খাও সেটাও ভালো লাগবে, তাদের রেসিপিও কিন্তু আলাদা। অতএব বিরিয়ানির আলু যদি ভালো সেদ্ধ হয়, বিরিয়ানিটা মুখে দিলে যদি মনটা বলে ওঠে আহা চমৎকার, তাহলেই কিন্তু বিরিয়ানিটা পারফেক্ট। মাকে বলেছিলাম 1 কেজি মাংসের জন্য 1 কেজি চাল ভেজাতে, মা ভুল করে সেটা 1.5 কেজি চাল নিয়ে ভিজিয়ে দিয়ে। আমি ইউজ করছি ইন্ডিয়া গেট বাসমতি রাইস, এটা কোনো প্রমোশন ভিডিও নয়। মুরগির মাংসটাকে আদা রসুন বাটা সর্ষের তেল দিয়ে মাখিয়ে 1 ঘন্টার বেশি রেখে দিয়েছিলাম। হ্যাঁ, অবশ্যই সেটা ঢাকা দিয়ে রেখেছিলাম, নাহলে বাড়ির ওপরে দিকে টিকটিকি আছে, তো কী করতে পারে তোমরা সেটা ভালো করেই জানো। বিরিয়ানির আলু নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না, চন্দ্রমুখী হলে খুব ভালো হয়। উপায় না থাকলে জ্যোতি ঠিক আছে, তার নিচে S1 পোগরাজ আরও কী সব আছে ওইগুলো একদমই ইউজ করা যাবে না। বিরিয়ানির আলুটাকে কেওড়ার জল হলুদ মাখিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। নুন দিতেও পারো, নাও দিতে পারো। এই রেসিপিটা পেয়েছি আমি আমার এক বন্ধুর থেকে, ওদের রেস্টুরেন্ট আছে, খুব ভালো বিরিয়ানি বানায় ওরা। প্রেসার কুকারে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তারপর প্রেসার কুকারের ঘাটটা ধরে এইভাবে চারিদিকে নিয়ে নিতে হবে, তাই যাতে তেলটা চারিদিকে ছড়িয়ে যায় আর তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। তেলটা গরম হয়ে গেলে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো নুন। হ্যাঁ, নুনটা কিন্তু এখানে দিতেই হবে, কারণ এর মধ্যে আমি আলুটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে সিদ্ধ করবো, তাই নুনটা অবশ্যই এখানে দিতে হবে। তাছাড়া আলুতে আমি ওদিকে কোনো রকম নুন মাখিয়ে রাখিনি। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আলুটা তুলে দিতে হবে, দিয়ে কিছুক্ষণ আবার নেড়েচেড়ে নিতে হবে। হ্যাঁ, প্রেসার কুকারের ঘাট ধরে আমার মতো যদি নাড়াতে পারো এইভাবে, অবশ্যই নাড়িয়ে নেবে, তাহলে সেটা খুব ভালো হয়। দেখো, কিছুক্ষণ নাড়ার পর তুমি নিজে থেকেই বুঝতে পারবে, কারণ প্রেসার কুকার থেকে আলুগুলো বেশ একটা সুন্দর সুবাস ছেড়ে দেবে। হ্যাঁ, আলুটা মাখিয়ে রাখা হয়েছিল যে বাটিতে, সেই বাটিটা ধোয়া জল নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিতে হবে, কারণ ওই জলে কিন্তু আছে কেওড়ার জল, ভুলে গেলে চলবে না। প্রেসার কুকারের ঢাকনাটা এটে খুব জোর একটা সিটি, কারণ আলুটা হচ্ছে চন্দ্রমুখী। আচ্ছা, এবার বিরিয়ানি মশলায় ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, শাহজিরা, শাহামরিচ, গোলাপের পাপড়ি, জায়ফল, জয়িত্রী। মাটির হাঁড়িতে দম দেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি। মা বললো মাটির হাঁড়িতে মাংসটা কর, তাতে স্বাদ খুব ভালো হবে, যেহেতু পরিমাণটা অনেক বেশি। মাটির হাঁড়ি মাটির উনান না থাকলে যে করা যাবে না তা মোটেও নয়, সিলভারের হাঁড়ি গ্যাসের ওভেনেও করা যাবে। বেরেস্তা করার জন্য সর্ষের তেলটা গরম হলেই তাতে কুচনো পেঁয়াজ দিয়ে দিতে হবে, তাতে সামান্য লবণ দিয়ে দিলেই আর কিছুক্ষণ পরে নাড়াচাড়া করলেই হয়ে যাবে বেরেস্তা। সেটাকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিলেই হবে। দেখো, খুন্তি দিয়ে তুলতে বেরেস্তাটা একটু অসুবিধা হচ্ছিল বটেই মার, কিন্তু একটা জিনিস দেখে আমি অবাক হলাম। মাকেও জিজ্ঞাসা করলাম, মা বললো হাঁড়ির ভিতরে গরম থাকলেও মাটির হাঁড়ি হাত দিয়ে ধরেই নামানো যায়, তাতে কোনো অসুবিধা হয় না। এবার মাংসটা বানানোর জন্য গরম তেলে দিয়ে দেবে টমেটো, তার সাথে শুকনো লঙ্কার ফোড়ন। দেখো, অনেকে বলবে বিরিয়ানির মাংসতে নাকি কখনো টমেটো দেওয়া হয় না। আমি এখানে টক দই ইউজ করছি না, আর টমেটো দিলে স্বাদ মোটেও কিছু কম হয় না। আর পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করছি, কারণ বিরিয়ানি রান্নার 10 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি, স্বাদ একটুও কম তো হয় না, উল্টে বরং আরও খেতে ভালো হয়। আলু সেদ্ধ করার যে জলটা আছে ওটা আমি ফেলবো না, ওটা দিয়ে মাংসের গ্রেভি বা ইয়াকনি বানাতে আমার কাজে লাগবে। তেলের মধ্যে তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম, পরে এখন ঢাকনা খুলে তেজপাতাটা দিচ্ছি। না, স্বাদ মোটেও কম কিছু হবে না। হ্যাঁ, অবশ্যই লবণটাও দিতে হবে। আর একটা কথা বলে রাখি, বিরিয়ানি মশলাটা আমি এখানে অ্যাড করেছিলাম যখন আমি শ্যুট করতে ভুলে গেছি। মাংসটা থেকে যখন জল ছেড়েছে তখনই আমি বিরিয়ানি মশলাটা অ্যাড করেছি ঢাকনা খুলে। ঢাকনাটা দিয়ে রেখে দেবো এখনও আধ ঘন্টার মতো, কারণ এখনও সময় লাগে। কি জানো তো, মাটির হাঁড়িতে মাংস বা যে কোনো রান্না হতেই একটু বেশ সময় লাগে, কিন্তু দমে হয় খুব ভালো স্বাদ হয়। তার জন্য জল ফুটে গেলে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা জলের মধ্যে দিয়ে দেবো, তার সাথে দিয়ে দেবো 7 চামচ নুন। নুনটা এখানে বেশি দেওয়ার কারণ হচ্ছে ভাতে আমি পরবর্তীকালে আর কোনো রকম নুন দেবো না, সেই জন্যই আমি আগে থেকে নুনটা একটু বেশি করে দিয়ে দিলাম। আর তার সাথে দেবো একটা গোটা লেবু, মানে লেবুর রস। অনেকে এখানে সাদা তেল বা কেউ কেউ ঘিও ব্যবহার করে থাকেন, আমি এখানে লেবুটা ইউজ করলাম, তাতে ভাতটা বেশ ঝরঝরে হয়। জলটা ফুটে গেছে, এবারে গরম মশলাটা দিয়ে চালটা তুলে দেবো। আমি এখানে কোনো রকম খোয়া বা গুঁড়ো দুধ ইউজ করিনি। আমার ছেলের জন্য যে খাঁটি গরুর দুধটা আছে সেটাই আমার বউকে না বলে নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দেবো 1 ছিপির মতো গোলাপ জল, একটু কেওড়া জল। দেখো, কেওড়া জলটা একটু বেশি গেলেও অসুবিধা নেই। 3 ফোঁটার মতো মিঠা আতর, ভুল করে 4 ফোঁটা পড়ে গেছে, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আর এটা দিয়ে দিচ্ছি কেশর। এরপর অবশ্যই ঢাকাটা দিয়ে রাখতে হবে, ঢাকাটা দিতে ভুলে গেলে চলবে না, কারণ ওপর থেকে টিকটিকিরা বসে বসে দেখছে। দেখো, ভাতটা যখন প্রথম 60% হয়ে যাবে তখন ভাতটা কিছুটা তুলে একটা থালার মধ্যে খেলিয়ে রেখে দিতে হবে। তারপর ভাতটাকে ছেড়ে দিতে হবে 80% হওয়া পর্যন্ত, না পুরো 100% করা যাবে না, তাহলে কিন্তু সেটা খিচুড়ি হয়ে যাবে। হ্যাঁ, এই ছোট ছোট টিপসগুলোর জন্য বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। না, বন্ধুর নাম জিজ্ঞাসা করবে না, বন্ধুর নাম মোটেও বলবো না। চালটা একটু লম্বা লম্বা হবে, যা থাকে তার থেকে আর একটু বেশি লম্বা হবে, আর হালকা হালকা একটু শক্ত শক্ত থাকবে। মাংস এতক্ষণে হয়ে গেছে, কিন্তু হাঁড়ির ঢাকনা খোলার পর
পর যা কালার আর যা সুবাস ছেড়েছে, মনে হচ্ছিল যেন গামছা পরে আমি এক্ষুনি হাড়ির ভিতরে নামি। না তা মোটেও নয়, আমি এমনি মজা করছি। দেখো ঘিয়ের ঢাকনা খোলার পর তাতে যা সুবাস পেলাম, মনে হলো ঘিটা বেশ খাঁটি। তার উপরে এত ঠান্ডা পড়েছে, তাতেও ঘিটা সেরকম ভাবে জমেনি। ডালটা হলে কিন্তু অবশ্যই জমে থাক। দেখো ঘিটা কোম্পানির ঘি, সেটা মোটেও জিজ্ঞাসা করবেন। আরে বাবা, সব সময় ফ্রিতে সবকিছু প্রমোশন করা যায় নাকি? ঘিটা হাঁড়ির মধ্যে দিয়ে এইভাবে ঘাড় ধরে নিয়ে নিতে হবে। বউকে বলেছি মাংসগুলো এক এক করে তুলে দাও। বলেছি তোমার কোনো চিন্তা নেই, তোমাকে মাংস বিরিয়ানি রান্নাতে এত তুখর করে দেবো যে সিবি জমা দিলে হায়দ্রাবাদের প্যারাডাইস তোমাকে ডেকে পাঠাবে, কলকাতার বিরিয়ানি ওখানে বানানো। দেখো সব বাতালের মাঝখানে একটা কথা বলে রাখি, মাংসটা হয়ে যাওয়ার পর ধনে পাতা ছড়িয়ে দিয়ে 10 মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। পুদিনা পাতা পাওয়া গেলে সেটা কিন্তু আরো ভালো হতো। মাংস আর আলুটা তুলতে তুলতে বউ বলছিল, আহ কি সুন্দর গন্ধ। আমি বললাম শোনো, নাকটা বন্ধ রেখে চোখ কানটা খোলা রাখো, ইনস্ট্রাকশনটা ফলো করার জন্য। এখনো অনেক বাকি করতে হবে। ভাতের লেয়ার, তার উপরে ইয়াকনি, তার উপরে পেঁয়াজ বেরেস্তা, দিলে না হবে ফাঁক। দেখো কাব্য রচনা আমি ভালো করতে পারি আর নাই ব্যাপারে বিরিয়ানি কিন্তু ভালোভাবে বানাবো। 60% সেদ্ধ হওয়া ভাতগুলো আগে হাঁড়ির তলায় দিয়ে দেবো, কারণ এখানে দমটা ভালোভাবেই পাবে। তারপরে দিয়ে দেবো 80% সেদ্ধ হওয়া ভাতগুলো। দেখো আবারও বলছি, 100% কখনো সেদ্ধ করতে যেও না, তাতে কিন্তু খিচুড়ি হয়ে যাবে। এর ওপরে দিয়ে দেবো বাকি মাংসের ইয়াকনি বা গ্রেভিটা। তার উপরে আরেকটু ভাত ছড়িয়ে দিয়ে দেবো ঘি। না, কিলো কিলো ঘি আমি দেবো না মোটেও, যতটা লাগবে ঘি ততটাই দিতে হবে। তার উপরে যে দুধটা আমি সবকিছু দিয়ে রেখেছিলাম, কেশর, গোলাপ জল, কেওড়ার জল, মিঠা, তো সেই দুধটা দিয়ে দেবো। হ্যাঁ, একটা কথা বলে রাখি, গোলাপ জল দিতেও পারো, নাও দিতে পারো। যেহেতু আমি গোলাপের পাউডার ইউজ করেছি, সেটা অ্যাভয়েড করাও যেতে পারে। এর উপরে দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা। হ্যাঁ, তারপরে অবশ্যই গরম মশলাটা দিয়ে দিতে হবে। গরম মশলাটা দেওয়ার সময় বারবার তোমাদের দেখাতে ভুলে যাচ্ছি, কিছু মনে করো না, কিন্তু এখানে গরম মশলাটা অবশ্যই দিয়ে দিও। দেখো এই যে গামছাটা তোমরা দেখতে পাচ্ছ, গামছাটা কিন্তু কাঁচা। বউকে বলেছিলাম একটা কাপড় দিয়ে দিতে, বউ গামছাটাকে কেচে রেখেছিল ভালো। এই গামছাটার পরে কেউ বাথরুম করে না, চিন্তার কিছু নেই। তো সেই গামছাটাই আমাকে দিয়ে দিয়েছিল। দেখো হাঁড়ির ঢাকনাটাকে আঠা দিয়ে মেখেও টাইট করে বন্ধ করা যায়, কিন্তু খোলার সময় পরবর্তীকালে খুব অসুবিধা হয়। সেই জন্য আমি আঠাটা ইউজ করিনি, আমি এই গামছাটাকে ইউজ করেছি। তার উপর দিয়ে দিয়েছি শিলনোড়া, বেশ চাপে বসে থাকার জন্য। আধ ঘন্টা আমি দমে রেখেছিলাম, বাকি আধ ঘন্টা রেস্টে। যা করেছি প্রফেশনাল হয়ে তো দেবো না যেতে বেশ। দেখো তারপরে থালা সাজিয়ে বসে গেছি আমি তোমাদের লোভ দেখাবো বলে। মা আমাকে আমুদি মাছের বড়াটা করে দিয়েছিল, দারুণ খেতে হয়েছিল। আমুদি মাছের বড়াটা কিছুই না, খালি বেসনে দিয়ে মাছটাকে এমনি ফ্রাই করে দিয়েছিল। দেখো আলুটা দারুণ সেদ্ধ হয়েছে, মাংসও খুব ভালো সেদ্ধ হয়েছে, ভাতও ঝরঝরে হয়েছে। কিন্তু একটা সমস্যা হয়েছিল, ভাতের পরিমাণটা আসলে এতটাই বেশি হয়ে গেছিলো যে বার করতে আমার তো নাজেহাল। মাকে বলে মা ঠিক বার করে দিয়েছিল, কিন্তু প্রথমের দিকে জোর করে বার করতে গিয়ে প্রথমে দিকে ভাতটা কিছুটা ভেঙে ভেঙে গেছিলো। না, তার মানে এই নয় যে ভাতটা খারাপ হয়েছে বা পুরোটাই ভেঙে গেছে। হাতার ঘা মেরেছি, সেখানে কিছু ভাত ভেঙে গেছে। খেতে যথেষ্টই ভালো হয়েছে, মুখে পড়তে তো আমি পুরো শেষ, কি আর বলি তোমাদের, যথেষ্ট ভালো হয়েছে। আচ্ছা তোমরা বলো তো, কে কে আমার কাব্য শুনে গালাগালি দিয়েছো? গতকাল আমার বউ বাড়িতে রসমালাই বানিয়েছিল, তাই এখন ওপরে দিয়ে গেছে সেটা বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। আজকে বিরিয়ানি শেষে কোনো চাটনি হয়নি, তাই আমার একটু মনটা খারাপ লাগছিল বটে, কিন্তু এই রসমালাইটা দিয়েছে, তাই সেটাতেই মন শান্তি করে খেতে হবে। এটাই হচ্ছে বড় সমস্যা, এডিট করতে গেলে এই খাবার দেখলে না জিভ দিয়ে এত বেশি জল আসে, কোনো উপায় থাকে না। ভাবি যে কি করব কিছু বুঝতে পারি না। এখন উপায় হচ্ছে এই হাজমলাটা নিয়ে একটুখানি মুখে পুড়তে, এই দুটো হাজমলা নিয়ে এখন মুখে পুড়ে তবে এডিট করতে পারবো, নাহলে খুব সমস্যা। দাঁড়াও, এখনো কেউ যেও না, লোভ দেখানো এখনো বাকি আছে অনেক। দেখো বিরিয়ানি বানানোর পদ্ধতিটা বউকেও শিখিয়ে দিয়েছি, তোমাদের সাথেও শেয়ার করলাম। বউ কিন্তু তাড়াতাড়ি প্র্যাকটিস করা শুরু করে দেবে, বিরিয়ানি বানানোর এক্সপার্ট হবে বলে। তোমরাও কিন্তু পিছিয়ে থাকো না, তোমরাও তাড়াতাড়ি শুরু করে দাও। দেখো 10 বছরের বিরিয়ানি বানানোর এক্সপিরিয়েন্স থেকে তোমাদের বলছি, এই সিম্পল ওয়েতে বিরিয়ানিটা বাড়িতে বানিয়ে একবার অন্তত করে দেখো, যথেষ্ট ভালো লাগবে। খুব ভালো খেতে হয়, খুব ভালো লাগে। সর্ষের তেলের স্বাদ মোটেও কম হয় না, যথেষ্ট ভালো হয়। আর যেভাবে করেছি, যেভাবে দেখিয়েছি, ওইভাবে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, আলুর সাথে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করো না। চন্দ্রমুখী হলে খুব ভালো হয়, তার নিচে জ্যোতি, তার নিচে কিন্তু একদমই নয়। হ্যাঁ, মাংসটা তুমি মাটনের বদলে চিকেন নিতেই পারো, তাতে কোনো সমস্যা নেই, তাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কালুদার দোকান থেকে মাংস না কিনে তুমি বালুদার দেখেও কিনতে পারো। ইন্ডিয়া গেট বাসমতির বদলে তুমি কোহিনূর নিতে পারো, দাওয়াত নিতে পারো, ফরচুন নিতে পারো। একদমই প্রমোশন করছি না। সস্তার চাল নিতে যেও না, তাতে কিন্তু বিরিয়ানি ঝরঝরে হওয়ার বদলে খিচুড়ি হয়ে। দেখো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই তোমরা বাড়িতে একবার অন্তত হলেও বানাবে, বানিয়ে খেয়ে তোমরা জানিয়ে যেও কমেন্টে কিরকম লেগেছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।